মোহাম্মদ আবু সাদিক কায়েম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। ডাকসু নির্বাচনে শিবিরের চমক, ভিপিজিএস সহ বেশিরভাগ পদে জয়, জুলাই প্রজন্মের বিজয় আখ্যা, কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান আবিদ উমামার। ডাকসুর ভোট গ্রহণকাল প্রস্তুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21টি হলে বুথ স্থাপন, বসানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা, অভিযোগ নিষ্পত্তিতে বিশেষ কমিটি। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে আবারও রাস্তা আটকে বিক্ষোভ, ঢাকা খুলনা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ, বাগেরহাটে 48 ঘন্টার হরতাল। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিয়া তাসনিম। শুরুতেই ডাকসু নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনে নতুন ইতিহাস, ভিপিজিএস সহ বেশিরভাগ সম্পাদক পদে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এদিকে কারচুপির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা। 6 বছর পর ভিন্ন প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার বিকেল 4টায় শেষ হয় ভোট গ্রহণ। রাত 1:30টায় কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা শুরু হয়। 8টি কেন্দ্রে অনুষ্ঠিত 18টি হলের ফল গণনা চলে বুধবার ভোর 6টা পর্যন্ত। দীর্ঘ 16 ঘন্টা পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। ভিপি পদে 8,334 ভোটের ব্যবধানে ছাত্র শিবিরের সাদিক কায়েম ছাত্রদলের আবিদুল ইসলাম খানকে পরাজিত করেন। ফল ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয় সিনেট হলরুম। জিএস পদে ছাত্রদলের শেখ তানভীর বারী হামিমকে বিপুল ব্যবধানে হারিয়ে জয় পান ছাত্র শিবিরের এস এম ফরহাদ। প্রাপ্ত ভোট 10,700। আর এজিএস পদে ছাত্র শিবিরের মহিউদ্দিন খানের কাছে হারেন ছাত্রদলের তানভীর আল মায়েদ। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। তবে চিফ রিটার্নিং অফিসারের দাবি, এবারের ডাকসু নির্বাচন হয়েছে মডেল নির্বাচন, অনুসরণ করবে অন্য শিক্ষা প্রতিষ্ঠানও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব উজ্জ্বল ইতিহাস আপনারা ঠিকই রক্ষা করতে পেরেছেন। একটি ডাকসু প্রত্যাশিত ছিল সারা দেশ জাতির জন্য, কারণ নির্বাচন হচ্ছে না, নির্বাচনের মডেল কেউ জানে না। আপনারা যারা এবারকার নির্বাচনে ভোট দিয়েছেন তাদের ম্যাক্সিমাম কিন্তু নতুন ভোটার। ডাকসুর কেন্দ্রীয় 28টি পদের বেশিরভাগই জয় পেয়েছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। 16 ঘন্টা ভোট গণনার পর চূড়ান্ত ফলাফলে ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছে তাদের নতুন ছাত্র নেতৃত্ব। শিক্ষার্থীদের প্রত্যাশা, এই নেতৃত্ব তাদের চলমান সকল সংকট কাটিয়ে তাদের পক্ষে কাজ করবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে জুলাই প্রজন্মের বিজয় আখ্যা দিয়ে সব শিক্ষার্থীর প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় জানিয়েছেন শিবির সমর্থিত ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ। বললেন, এই জয় সব শিক্ষার্থীর, তাদের আমানতের হক আদায় করতে চান তারা। রাতভর চলে ডাকসু নির্বাচনের ভোট গণনা। নির্ঘুম রাত কাটিয়েছেন সমর্থকরাও। এক একটি কেন্দ্রের ফল আসার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন তারা, যার চূড়ান্ত রূপ দেখা গেল ফল ঘোষণার সময়। বিজয় উল্লাসে প্রথমবার শোনাই গেল না কত ভোট পেয়েছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। সাংবাদিকদের অনুরোধে দ্বিতীয়বার পড়ে শোনালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। জিএস, এজিএস, বিভিন্ন সম্পাদক, এমনকি সদস্য পদের ফল ঘোষণায়ও দেখা গেছে এমন বিজয় উল্লাস। প্রায় পুরো প্যানেলের ভূমিধস বিজয়ের পর সংবাদ সম্মেলনে নির্বাচিত ভিপি সাদিক কায়েম জানালেন, স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত থামবেন না তারা। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে।
এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে। আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে বিনির্মাণ করার আমরা প্রতিজ্ঞা করছি। একই সাথে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের, যে পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব। নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ জানালেন, সব শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণেই কাজ করবেন তারা। বিজয় উদযাপনে হবে না কোনো আনন্দ মিছিল। এটি ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের বিজয় হিসেবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, বরং এটি আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা এবং সকল শিক্ষার্থীদের যে বিশাল আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সে আমানতের একটি ঘোষণা এটি। সবার পরামর্শে কাজ করার প্রত্যাশা নির্বাচিত অন্য সম্পাদক ও সদস্যদের। তো প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের পরিশ্রম করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। স্বামী স্ত্রী দুইজনেই ভালো করেছি। শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছে, শিক্ষার্থীদের ধন্যবাদ জানাতে চাই। আমরা একদম স্কিলড এবং যে জায়গায় আপনার স্কিল সেরকম মানুষকে আমরা রাখার চেষ্টা করেছি। যেমন আপনার আইন বিষয়কে যিনি আছেন জাকারিয়া ভাই, উনি আপনার আইনের ক্ষেত্রে একদম বলে যায় যে উনার সমকক্ষ খুব সম্মত ছিল না। তার জয়ের যে ভোট সেটা দেখে আপনারা আশা করে বুঝেছেন। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়তে সবার সহযোগিতা চান নির্বাচিতরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মীরা, সরাসরি যাচ্ছি তাদের কাছে। আমার পেছনে যে ডাকসু ভবনটি রয়েছে, সেই ডাকসু ভবনের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ভবিষ্যৎ আসলে গত রাতে নির্ধারিত হয়েছে এই ভোটের মাধ্যমে, গতকালকে ভোটের পরে, এবং সেই ফলাফল কিন্তু আজ সকালে পাওয়া গেছে। দর্শক, আপনারা এর মধ্যে জানেন শিবিরের সমর্থিত প্রার্থীরা যারা রয়েছেন তাদের থেকেই কিন্তু বেশিরভাগ আসলে নির্বাচিত হয়েছেন। আমরা এখনো পর্যন্ত যতটুকু জানতে পেরেছি প্রায় 9 জন মতো, এই যে 41টি পদ ছিল সেখান থেকে 9টি পদে কিন্তু শিবির সমর্থিত যারা প্রার্থীরা রয়েছেন তারা জয়ী হয়েছেন। তবে তারা আসলে আজ কখন নাগাদ থেকে এখানটায় আসলে আসবেন তেমন কিছু তথ্য আমরা এখনো পাইনি, এবং তাদের যে শপথ গ্রহণ করার যে আনুষ্ঠানিকতাগুলো থাকে সেটা আসলে কখন হবে বা আজকালের মধ্যে সেই তারিখটাও এখনও ওভাবে জানতে পারা যায়নি। তবে যখনই জানতে পারা যাবে তখনই দর্শক আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তবে যেহেতু আজকে যেমনটা এর আগেও বলছিলাম যে আসলে যেহেতু ক্লাস পরীক্ষা এগুলো আসলে আজকে বন্ধ রাখা হয়েছে, সেই জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীদের যে চলাচল এবং সেটা কিন্তু ক্যাম্পাসে আজকে এখনও পর্যন্ত অনেকটাই কম। যারা আসলে প্রার্থীরা রয়েছিলেন তারাও বেশ ক্লান্ত। সেই জায়গা থেকে তারা গত রাতের এবং তার আগের দিনের যেই এবং নির্বাচনকে ঘিরে যে উত্তেজনা বা এই সার্বিক যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জায়গা থেকে তারা কিন্তু এখন বেশিরভাগই কিন্তু বিশ্রাম নিচ্ছেন, এরকম তথ্যই কিন্তু আমরা পেয়েছি। এর বাইরেও যদি আমি বলি, এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে যারা আসলে বিভিন্ন প্রার্থীরা যারা রয়েছেন তারা তাদের প্রতিক্রিয়া দিনে দিনে দিবেন। যখনই আসলে এই প্রতিক্রিয়াগুলো আমরা পাবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা টিএসসিতে চলে যাব আমাদের সহকর্মী রায়দুল ইসলামের কাছে, সেখানকার বিস্তারিত আমাদেরকে জানাবেন। তুষার, আপনি যেমনটা বলছিলেন যে নির্বাচনে যারা জয়ী হয়েছেন সেই জয়ীর কিন্তু প্রভাব পড়েছে ক্যাম্পাসে, কেননা মোটামুটি আমরা সকাল থেকে ঘুরছি ক্যাম্পাসের হলগুলোতে, ক্যাম্পাস অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছি, কেননা যেহেতু আজকে পরীক্ষা বা ক্লাস কোনোটিই নেই, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীর আনাগোনা অনেকটা কিন্তু কম। তবে যান চলাচল কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে। গতকালকে যেমন আমরা দেখেছি যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তার জন্য যান চলাচল বন্ধ ছিল এবং বহিরাগতদের কিন্তু আনাগোনা যেটি থেকে পেয়েছি আমরা সেটিকেও কিন্তু আমরা বন্ধ ছিল, এবং সার্বিক পুরো এই ক্যাম্পাস জুড়ে কিন্তু নিরাপত্তা বলয়ের চাদরে ঢেকে দেওয়া হয়েছিল। এবং আনুষ্ঠানিকভাবে গতকাল ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আজকে সকালে ফলাফলের মধ্যে দিয়ে বিজয়ী ঘোষণা হয়েছে। তো যারা আসলে শিক্ষার্থীরা বলছেন যেমনটা যে তাদের কাঙ্ক্ষিত যে ফল, সেই ফলটি আসলে প্রতিফলিত হয়েছে ভোটের মাধ্যম দিয়ে, তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছেন। তবে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা, কিছু মিশ্র প্রতিক্রিয়াও আমরা লক্ষ্য করতে পেরেছি যে এই ফলাফল নিয়ে কিছু অসন্তুষ্ট প্রকাশ করেছেন অনেকে। তবে বেশিরভাগই বলছেন যে যারা জয়ী হয়েছেন, যারা নতুন একটি মুখ
আসছে, তাদের কাছে বেশ প্রত্যাশা রয়েছে যে ছাত্রদের পক্ষে তারা কথা বলবেন, ছাত্রদের কণ্ঠস্বর হবেন, সেটি আসলে বারবার করে তাদের চাওয়া। এবং এই কোনো দলীয় লেজুর ভিত্তিক যে রাজনীতিগুলো হয়ে এসেছে দীর্ঘদিন ধরে বিগত দিনগুলোতে, সেগুলো না হয়ে ছাত্রদের হয়ে যেন তারা আসলে কাজ করেন, এমনটাই আসলে বারবার কিন্তু তারা তাদের বক্তব্যে বা তাদের মততে আসলে প্রকাশ করছেন। তো সব কিছু মিলে যদি বলতে চাই যে এখনকার এই ঢাকা ক্যাম্পাস, যে এই এলাকা পুরোটাই এখন আসলে দেখতে পাচ্ছি যে মোটামুটি একেবারেই একটি শান্ত, বা মোটামুটি শিক্ষার্থীদের আনাগোনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কম বললেই চলে, যান চলাচল স্বাভাবিক। এবং শিক্ষার্থীরাও আমরা আশা করছি যে গতকাল থেকে এ পর্যন্ত যেহেতু এই বড় একটি উৎসবমুখর পরিবেশগুলো, সবাই ফলাফল নিয়ে বেশ উৎসাহ ছিলেন, জেগেছিলেন, তাই আসলে সবাই সবার হলে আছেন। তো এই ছিল আমার কাছে এই সবশেষ। আমরা একটু ভিসি চত্বরে যেতে চাই, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী স্বপন। স্বপন, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে শিক্ষার্থীদের পদচারণা একেবারে কম। আমি দুঃখিত ভিসি চত্বরে সকাল থেকেই আসলে অপেক্ষমান অবস্থায় রয়েছি। বেশ কয়েকজন শিক্ষার্থীকে আমি পেয়েছি, যদিও কিন্তু কাঙ্ক্ষিত যেরকম শিক্ষার্থী এটি আসলে নেই, কেননা আজকে নির্বাচন উপলক্ষে যেহেতু আজকে পরীক্ষা এবং ক্লাস বন্ধ রাখা হয়েছে, এর কারণে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান বা পদচারণা আসলে নেই। যেটি বলছিলেন আপনিও যে এই ডাকসু নির্বাচনের এবারের নির্বাচনে কিন্তু ইতিহাস রচনা করেছে শিবির প্রার্থীরা, কেননা ডাকসুর ইতিহাসে এবারই প্রথম নেতৃত্ব স্থানে পৌঁছে গেছেন শিবিরের যে প্রার্থী রয়েছে সাদিক কায়েম এবং এস.এম. ফরহাদ সহ আরও যারা রয়েছেন। তো আমরা সকাল থেকে যখন আসলে দেখি এই ভিসি চত্বরে নির্বাচন পরবর্তী যে একটি শঙ্কা, আসলে এখানকার সাধারণ শিক্ষার্থী বলেন আর সাধারণ মানুষ বলেন, তাদের যে শঙ্কাটা ছিল হয়তো নির্বাচন পরবর্তী কোনো ধরনের ঘটনা আসলে ঘটতে পারে, সেইটি কিন্তু আমরা আসলে একেবারেই আমাদের চোখে পড়েনি। কেননা সকাল থেকেই যখন আমরা অপেক্ষমান অবস্থায় এখানে রয়েছি, এখানে পুলিশের সংখ্যা, অর্থাৎ বিশেষ করে ভিসি মহোদয়ের যে বাসভবন রয়েছে, সেখানে কিন্তু পুলিশ সদস্যদের অবস্থান আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি এই যে আশেপাশের, অর্থাৎ ভিসি চত্বরের আশেপাশেও কিন্তু অসংখ্য পুলিশ সদস্য এখানে রয়েছেন, যেন এই নির্বাচন পরবর্তী যে উত্তেজনা, সেটি আসলে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনায় রূপ না নেয়, সেজন্য তারা সেই সংঘাতটি ঠেকানোর জন্য এখানে তারা রয়েছেন। তবে একটি বিষয় বলতে হয়, সেটি হচ্ছে আমরা সাধারণত দেখেছি যে ডাকসু নির্বাচনের পরে স্বাভাবিকভাবেই বিভিন্ন, এর আগেও যেমনটা আমরা দেখেছি যে একটি বিজয় মিছিল বা বিজয় র্যালি বা উৎসব পালন করা হয়, সেটি কিন্তু বর্তমান যারা বিজয়ী হয়েছেন তাদের কাছ থেকে আমরা কিন্তু পাইনি। অর্থাৎ শিবিরের যে প্রার্থী বিজয় নির্বাচিত হয়েছেন এস.এম. ফরহাদ জিএস প্রার্থী, তিনি কিন্তু একটি ঘোষণা দিয়েছেন যে তারা আসলে বিজয় র্যালি বা বিজয় মিছিলটি তারা করবেন না। অর্থাৎ এর পরবর্তী যে সিদ্ধান্তগুলো বা বিজয় মিছিল বা বিজয় র্যালি করবেন কিনা, এই বিষয়গুলো হয়তো তারা বিকেলের দিকে তারা আমাদেরকে জানাতে পারবেন। তো এখন পর্যন্ত ভিসি চত্বরের এই জায়গাটিকে আসলে শিক্ষার্থীদের পদচারণা একেবারে কম, তবে যান চলাচল এখান থেকে গতকালের মতো যেরকম ছিল, আজকে কিন্তু যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে পুলিশ সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে ভিসি চত্বর থেকে সবশেষ অবস্থা। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ডাকসুর ভোট গ্রহণ কাল, এদিকে রাকসু প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে আজ। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। প্রথমেই যাচ্ছি জয়ের কাছে। দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষা শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আগামীকাল সকাল থেকেই শুরু হতে যাচ্ছে সেই প্রতীক্ষিত সময়, ডাকসু নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ছাত্রদের মধ্যে একটি স্নায়ুচাপ বাড়ছে ভোট দেবার, প্রথমবারের মতো ভোট দেবার। আবার কারো স্নায়ুচাপ বাড়ছে যে নির্বাচনকে কেন্দ্র করে যারা প্রার্থী রয়েছেন তাদের মধ্যে। এবং একই সাথে কিন্তু প্রশাসন কিন্তু সকল ব্যবস্থাপনা ইতিমধ্যে সম্পন্ন করেছেন। দেখতে পাচ্ছেন যে আমি রয়েছে এই মুহূর্তে সালাম বরকত হলের একটি কেন্দ্রে, যেখানে বুথ তৈরি করা হয়েছে। মোট 60টি বুথ এখানে তৈরি করা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে যারা কাজ করছিলেন তারা কিন্তু বুথের জন্য সকল কিছু প্রস্তুতি সম্পন্ন করে গিয়েছেন। একই সাথে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার বসার যে চেয়ার, সেগুলো সম্পন্ন করা হয়েছে। একটি হলরুমের মধ্যেই এই বুথ তৈরি করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 12 দিন নির্বাচন প্রচারণা শেষে 11,924 জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। একই সাথে কিন্তু আপনার প্রায়
অনেক শিক্ষার্থী কিন্তু এই প্রস্তুতি নিয়েছেন নির্বাচনকে কেন্দ্র করে, এবং যারা প্রার্থী রয়েছেন তাদের প্রচারণাও সম্পন্ন হয়েছে। এখন শেষ মুহূর্তে দেখার বিষয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে অবস্থা কালকে কি দাঁড়ায় এবং কারা কি অবস্থায় থাকে সেই বিষয়টি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মূলত এই পর্যন্ত প্রার্থীর সংখ্যা রয়েছে 778 জন, এবং আপনারা জানেন যে একজন অমর্ত্য রায় তার প্রার্থিতা বাতিল হয়েছে। একই সাথে কিন্তু আপনার ভিপি প্রার্থী রয়েছে 9 জন, জিএস প্রার্থী রয়েছে 9 জন, এবং এজিএস প্রার্থী রয়েছে 10 জন মিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের আনন্দের ঘনঘটা বইছে। একই সাথে শিক্ষার্থীরাও প্রস্তুতি নিচ্ছেন কালকে থেকে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট প্রয়োগ করার প্রত্যাশায়। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনী প্রচারণার আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানেও চলছে নির্বাচনী আমেজ। সেই তথ্য জানাবেন আমাদের সহকর্মী মওদুদ রানা। গত সোমবার এবং মঙ্গলবার দুদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনে যারা মনোনয়ন জমা দিয়েছিলেন সেসব মনোনয়নপত্র যাচাই বাছাই করেছে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশনের আজকে যে প্রাথমিক প্রার্থী তালিকা সেটি প্রকাশ করার কথা ছিল, কিন্তু এখন দুপুর 12টা বাজে তারা এখন পর্যন্ত প্রাথমিক যে প্রার্থী তালিকা সেটি প্রকাশ করেনি। এবং নির্বাচন কমিশন বলছে যে তারা বিকেলের দিকে 5টা অথবা 6টার দিকে সেই প্রাথমিক তালিকা প্রকাশ করবে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যারা প্রার্থী রয়েছেন তারা যেটি বলছেন যে দুদিন সময় পেয়েছে, তারপরও যে প্রার্থীদের মনোনয়নপত্র সেটি যাচাই বাছাই করা শেষ হয়নি, আজও তার কাজ চলছে এবং বিকেলের দিকে করবে। তারা যেটি বলছেন যে নির্বাচন কমিশন অনেক ধীর গতিতে এই রাকসু নির্বাচনের কার্যক্রম পরিচালনা করছে। তারা উদাহরণ হিসেবে বলছে যে এর আগে 2বার নির্বাচনের সময় পেছানো হয়েছে, 6বার তফসিল পুনর্বিন্যাস করা হয়েছে। এই যারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা যেটি বলছেন যে নির্বাচন কমিশনকে আরও গতিশীল হতে এবং দ্রুত তাদের কাজ শেষ করতে হবে। আপনাকে জানিয়ে রাখি যে এবার রাজশাহী কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে 322 জন, অন্যদিকে হল সংসদ অর্থাৎ 17টি হলে 603 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেই মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই করে আসলে প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এবং এই প্রাথমিক তালিকা প্রকাশের পরপর আমরা অন্যান্য কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে দেখেছিলাম যেরকম প্রার্থীরা প্রচারণা শুরু করেছিলেন, এটি কিন্তু রাকসু নির্বাচনে হচ্ছে না। এখানকার নির্বাচন কমিশন বলছেন যে আগামী 14 তারিখে তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন, তারপরই আসলে তাদের যে প্রচারণা সেটি শুরু হবে। আমরা এই মুহূর্তে রয়েছি রাকসু ভবনের সামনে, সেখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা ছিলেন তারা একটি প্যানেল ঘোষণা করবেন এবং তাদের যে প্রার্থী সেই প্রার্থীদের পরিচিতি করাবেন, এবং তারা যেটি বলছেন যে তারা একটি ভালো প্যানেল দিবেন। এই পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 6টি প্যানেল অর্থাৎ এর মধ্যে 5টি প্যানেলে পরিচিতি পেয়েছে এবং আরও একটি প্যানেল তারা পরিচিত হবেন, এবং সব মিলিয়ে 6টি প্যানেলের প্রার্থীরা তাদের যে পরিচিতি সেটি প্রকাশ করছে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সাভার এবং রাজশাহীতে। ফরিদপুর 4 আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এদিকে বাগেরহাটে 4টি আসনই পুনর্বহালের দাবিতে পালিত হচ্ছে 48 ঘন্টার হরতাল। সকালে ফরিদপুরের ভাঙ্গার মাধবপুর স্ট্যান্ড এলাকায় জড়ো হন বিক্ষুব্ধরা। গাছের গুড়ি ফেলে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন তারা। এছাড়া ঢাকা খুলনা মহাসড়কও অবরোধ করেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, ফরিদপুর 4 থেকে আলগি ও হামিদি ইউনিয়নকে 2 আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে বাগেরহাটে 4টি আসনই পুনর্বহালের দাবিতে খুলনা ঢাকা মহাসড়কের 20টি স্থানে অবস্থান নেন সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্যরা। পরে মিছিল করে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন। তাদের সঙ্গে যুক্ত হন জামায়াত বিএনপির নেতাকর্মীরা। আমাদের ভাঙ্গা থানা থেকে 2টি ইউনিয়ন কেটে নিয়ে গেছে, আমরা এটা কোনোদিন হতে দেব না। হামিদ ইউনিয়নের লোক, আমরা হামিদ ইউনিয়নে থাকতে চাই। আমরা দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা অবরোধ ছাড়বো না। রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব, কিন্তু আমরা আমার নিজের মা মাটিকে আমরা ছাড়বো না। গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না, এবং এই ইসির সিদ্ধান্ত মানি না, মানবো না। কোন ষড়যন্ত্রের কোন কালো সার ইশারায় 4 থেকে কমিয়ে 3টে করছে আমরা জানি না। ইকোনমির চাকা বন্ধ হয়ে যাবে আমরা এই আন্দোলন সচল রাখলে। আমাদের 4টি আসন ফিরিয়ে দেওয়া হোক। বাগেরহাটবাসী নাগরিক অধিকার হরণ করেছে, আমরা মনে করি এই সিজির অবশ্যই পদত্যাগ করা উচিত।
এই মুহূর্তে ফরিদপুরে আছেন সহকর্মী শিকদার সজল এবং বাগেরহাটে আলী আকবর টুটুল। সরাসরি প্রথমে যাচ্ছি সজলের কাছে। আসন থেকে যে ভাঙ্গা উপজেলা, সেই ভাঙ্গা উপজেলার আলগি এবং হামিরদি ইউনিয়ন কেটে নিয়ে ফরিদপুর 2 আসনের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে কিন্তু এই যে ভাঙ্গা রাজপথ কিন্তু আজ হাজারো মানুষে উত্তাল হয়ে উঠেছে এবং সকাল 7টা থেকে কিন্তু এই ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়কে চলছে অবরোধ। হাজারো মানুষ তারা কিন্তু এই রাজপথে নেমেছে এবং টায়ার আগুন জ্বালিয়ে কিন্তু তারা এই অবরোধ কর্মসূচি পালন করছে। তার দাবি ফরিদপুর 4 আসন থেকে যে ভাঙ্গা উপজেলার আলগি এবং হামিরদি ইউনিয়ন যে 2টি কাটা হলো, সেটা পুনরায় ফরিদপুর 2 থেকে আর ফরিদপুর 4-এ ফিরিয়ে এনে গেজেট প্রকাশ করতে হবে। ঠিক এমনটাই কিন্তু এই দাবি করছে কিন্তু এই উপজেলার হাজারো মানুষ সকাল থেকেই কিন্তু অবরোধে নেমেছে এবং ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়ক কিন্তু একেবারে অচল হয়ে পড়েছে। রাজধানীর সাথে এই যে দক্ষিণবঙ্গের যে 21 জেলা, 21 জেলায় কিন্তু পুরো সম্পূর্ণ কিন্তু যান চলাচল বন্ধ হয়ে রয়েছে এবং বিশেষ করে আমি যদি আরেকটু বলি যে আসলে এই 2টি মহাসড়ক কিন্তু এই অঞ্চলের খুব গুরুত্বপূর্ণ এবং এখানে কিন্তু আসলে এই হাজারো মানুষ তারা রাস্তায় নেমেছে এবং তারা কিন্তু এই প্রতিবাদেই কিন্তু আজকের তারা রাস্তায় নেমেছে এবং এই অবরোধ কর্মসূচি পালন করছে এবং তারা বলছেন যে এই ফরিদপুর 4 আসনে হামিরদি এবং আলগি ইউনিয়ন পুনরায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা পর্যন্ত কিন্তু তারা রাজপথ ছাড়বেন না এবং এই রাজপথে থেকেই কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং এই তীব্র গরমের মধ্যেও গরম উপেক্ষা করেও কিন্তু হাজারো মানুষ এই সড়কে দাঁড়িয়েছে। এদিকে এই যে দুই এবং এই দাবিতেই কিন্তু আজকে এই ভাঙ্গার মানুষ, হাজারো মানুষ তারা কিন্তু রাস্তায় রয়েছে এবং তাদের দাবি এই 2 ইউনিয়ন ফরিদপুর 4 আসন অন্তর্ভুক্ত করা না পর্যন্ত তারা কিন্তু রাজপথে অবস্থান করবেন। এই ছিল ফরিদপুরের সর্বশেষ। আমরা এই মুহূর্তে চলে যাবো বাগেরহাটের টুটুলের কাছে, সেখানে সর্বশেষ পরিস্থিতি জানাবেন টুটুল। তুমি লাইনে আছো? কি বলছে কি? বাগেরহাটের এবং খুলনা, বরিশাল এবং ঢাকা, খুলনা এবং মংলা বন্দর এবং সকল রুটে কিন্তু আসলে দূরপাল্লার যানবাহন থেকে শুরু করে অভ্যন্তরীণ যানবাহন সবকিছুই কিন্তু বন্ধ রয়েছে। আমরা যদি বলি যে আসলে বাগেরহাটে অন্তত 50টি স্পটে কিন্তু আসলে নেতাকর্মীরা এখানে দেখছি যে তারা কিন্তু পিকেটিং করে এবং রাস্তায় গাছের গুড়ি ফেলে তারা কিন্তু অবরোধ এবং হরতাল পালন করছে। যদি বলি যে আসলে অধিকার খর্ব করা হয়েছে, সেই অধিকারকে ফিরিয়ে আনার জন্য কিন্তু রাজপথে নেমেছেন এবং সর্বস্তরের মানুষ, এখানে রাজনীতিবিদরা রয়েছেন এবং শিক্ষার্থীরা রয়েছেন এবং এখানে খেটে খাওয়া মানুষ যারা সকলে রয়েছেন, সব শ্রেণীর মানুষ তারা কিন্তু রাজপথে নেমেছেন এবং সর্বস্তরের মানুষ, এখানে রাজনীতিবিদরা রয়েছেন এবং শিক্ষার্থীরা রয়েছেন এখন এখানে খেটে খাওয়া মানুষ যারা সকলে রয়েছেন, সব শ্রেণীর মানুষ কিন্তু তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে তারা কিন্তু এই আন্দোলনে নেমেছেন এবং সকাল যে 6টা থেকে যে হরতাল শুরু হয়েছে এটা চলবে আগামীকাল এবং সন্ধ্যা পর্যন্ত। আমরা যদি বলি যে এখানে যে এই সড়কে কিন্তু কোনো প্রকারই যানবাহন চলাচল করছে না এবং এখানে মানুষের যে দুর্ভোগ রয়েছে সেই দুর্ভোগটা তারা কিন্তু বলছে যে এটা বাগেরহাটবাসীর জন্য সামান্য কষ্ট হলেও তারা মেনে নিতে রাজি আছেন, কিন্তু তাদের সেই অধিকার কিন্তু ফিরিয়ে আনবেন এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এবং এই যে কয়েকদিন আগে থেকেই কিন্তু তারা কিন্তু কর্মসূচি দিয়েছিলেন এবং সেই কর্মসূচি কিন্তু তারা কিন্তু সিএসি এবং এখনো কোনো সিদ্ধান্ত না নেওয়ার ফলে কিন্তু আজ তারা কিন্তু মাঠে নেমেছেন। দরকার হলে পরবর্তীতে কিন্তু কঠোর কর্মসূচি দেবেন এমনটাই কিন্তু বলে জানিয়েছেন এখানকার মানুষ। এই ছিল আমার কাছে সবশেষ এবং এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ফরিদপুর এবং বাগেরহাটে। সময় সংবাদে আরও থাকছে। বাজারে এলো
বাজারে এলো বহুল প্রতীক্ষিত আইফোন 17। ক্রেতাদের কৌতূহল তুঙ্গে। বিশ্বের সবচেয়ে পাতলা ফোনের দাবি অ্যাপলের, দাম $999। বিশেষ শর্ত ও অনুমতি নিয়ে কাঁচা পাট রফতানি প্রজ্ঞাপন জারির প্রতিবাদে খুলনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। সকালে খুলনা যশোর সড়ক অবরোধ করেন তারা। এ সময় যান চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েন মানুষ। শ্রমিকরা অভিযোগ করেন, শর্তের নামে কাঁচা পাট রফতানি নিয়ে ষড়যন্ত্র চলছে। এজন্য 25টি রফতানিকারক প্রতিষ্ঠান থেকে পাট রফতানি বন্ধ হওয়ার আশঙ্কা করছেন তারা। তাই কাঁচা পাটকে শর্তযুক্ত পণ্যের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি শ্রমিকদের। কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 5 জন। ভোররাতে দৌলতপুরের বাগওয়ান কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে বাইজিৎ সরকার ও সোহেল মণ্ডল গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষের লোকজন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সর্দার গ্রুপের সারওয়ান সর্দার ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন বাইজিৎ সর্দার। উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজধানী সহ সারা দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। মানবদেহের দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য বিভিন্ন ভিটামিনের সমন্বয় অত্যন্ত জরুরি। বিশেষ করে সুস্থতা নিশ্চিতে ভিটামিন ডি এর জুড়ি নেই। ডেঙ্গু রোগীর ক্ষেত্রে এই ভিটামিনের কার্যকারিতা আরও বেশি। বিস্তারিত শাহরিয়ার শৌমিকের রিপোর্টে। ডেঙ্গুর প্রকোপে টালমাটাল রাজধানী সহ সারা দেশের হাসপাতালগুলো। গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা 35,000-এর বেশি। ডেঙ্গুর সবচেয়ে ভয়ঙ্কর দিকগুলোর মধ্যে একটি প্লাজমা লিকেজ। শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকলে রক্তনালী থেকে প্লাজমা বেরিয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। দেখা দেয় শক সিনড্রোম। গবেষণা বলছে, ভিটামিন ডি এর ঘাটতি থাকলে ডেঙ্গু আক্রান্তদের রক্তনালীতে প্রদাহের পাশাপাশি লিভার, কিডনি ও মস্তিষ্কেও জটিলতা সৃষ্টি হয়। এমনকি শরীরের বিভিন্ন জয়েন্টে তীব্র ব্যথা হয়। এ অবস্থায় ভিটামিন ডি এর ঘাটতি কমাতে উদাসীনতা কাটিয়ে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকের। আমাদের দেশে ভিটামিন ডি এর অভাব হয়েছে, এই জন্য ওই বাচ্চা যাতে সাপ্লিমেন্টেশন পায় ভিটামিন ডি এবং ক্যালসিয়াম, এটা খেয়াল করতে হবে। এটা ডেঙ্গুর সাথে সম্পর্ক না, ডেঙ্গুর আগে খেয়াল করবে। যাদের ক্যালসিয়াম ভিটামিন ডি কম তারা ডেঙ্গুতে খারাপ হয়ে যায়। ভিটামিন ডি এর প্রধান উৎস সূর্যের আলো। সকাল 10টার পর থেকে দুপুর 2টা পর্যন্ত আসা সূর্যের আলো ভিটামিন ডি এর সবচেয়ে বড় প্রাকৃতিক মাধ্যম। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। এবার বায়ুমানের খবর। দেখে নেব এখনকার বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 81, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 55%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 59, যেটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 83। রাজশাহী বিভাগে বায়ুর মান 109, এটি সহনীয়। বাতাসের আর্দ্রতা 58। সিলেট বিভাগে বায়ুর মান 77, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 69%। খুলনা বিভাগের বায়ুর মান 66, যেটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 62। বরিশাল বিভাগে বায়ুর মান 69, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 65%। রংপুর বিভাগে বায়ুর মান 117, যা সহনীয়। বাতাসের আর্দ্রতা 57। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 88, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 61%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 59 আর সবচেয়ে খারাপ রংপুরে 117। চলতি বছর আইফোন 17 সহ অন্যান্য নতুন মডেলের পণ্য উন্মোচন করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এবারে সিরিজের আকর্ষণ আইফোন 17 এয়ার, যা এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে পাতলা ফোন বলে জানা গেছে। এছাড়া অ্যাপল ওয়াচ আলট্রা 3 এর নতুন মডেলে থাকছে দ্রুত চার্জিং, স্যাটেলাইট সাপোর্ট, 5G সংযোগ ও বড় স্ক্রিন। ঘোষণা করা হয়েছে নতুন নকশা, ছোট আকারের ইয়ারবাড, পাতলা চার্জিং কেস ও স্পর্শ নির্ভর বা টাচ সেন্সিটিভ এয়ারপডস প্রো 3। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মোহাম্মদ আবু সাদিক কায়েব, সহসভাপতি
ডাকসু নির্বাচনে শিবিরের চমক, ভিপি জিএস সহ বেশিরভাগ পদে জয়, জুলাই প্রজন্মের বিজয় আখ্যা, কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান আবিদ উমামার। ডাকসুর ভোট গ্রহণ কাল প্রস্তুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, 21টি হলে বুথ স্থাপন, বসানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা, অভিযোগ নিষ্পত্তিতে বিশেষ কমিটি। এবং সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ, ঢাকা খুলনা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ, বাগেরহাটে 48 ঘন্টার হরতাল। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।